নমস্কার, দেশে প্রবাসে অনুভূতির নতুন একটা ব্লগে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। সকালটা বেশ ব্যস্ততার মধ্যে শুরু হওয়ায় বাজারে যাওয়ার সময় না থাকায় ব্লিঙ্কিটেই কিছু ঘরোয়া জিনিসের অর্ডার দিয়ে দিতে হয়েছিল। ওই একটু চাল, দুধ, মাশরুম, একটা কেক আর একটু ধূপকাঠি, এছাড়া আর সেরকম বিশেষ কিছুই নাই। এই অর্ডারটা নিয়েই আমি একটু চলে গিয়েছিলাম ছাদে। আসলে আমাদের ফ্ল্যাটের ছাদ বাগানের উপরে বেশ কিছু গাছ আমার পিসি শাশুড়ি লাগিয়েছেন। একে একে দুর্গাপুজো, কালী পুজো, লক্ষ্মী পুজো এই সমস্ত পুজো থাকার জন্য গাছগুলো সেরকম বিশেষ করে পরিচর্যা করা হয়নি। আর সামনেই যেহেতু শীতকাল, সেই জন্য গাছগুলোর পাতা ঝরার মরশুম চলে এসেছে। দেখুন, টগর ফুলের গাছের পাতার বর্ণ কেমন হলুদ রঙের হয়ে গিয়েছে। আর ছাদ বাগানে গাছ বলতে প্রচুর পরিমাণে জবা ফুল আছে। বিভিন্ন রকমের জবা ফুল গাছ এই ছাদ বাগানে আছে। লাল জবা, সাদা জবা, থোকা জবা। তো রোজকার পুজোর ফুল আমাদের এই ছাদ বাগানে আসলেই আমরা পেয়ে যাই। পুজোর ফুলের জন্য আমাদের আর বাজার থেকে আলাদা করে ফুল কিনে আনতে হয় না। সামনে যেহেতু শীতকাল, তাই পিসিমণি ভাবলো যে কিছু শীতের ফুলের গাছ বরঞ্চ লাগিয়ে নেওয়া যাক এই সময়ে, কারণ এই সময় না লাগালে গাছগুলো বেড়ে উঠবে না আর শীতের ফুল তখন ভালোভাবে পাওয়া যাবে না। দেখুন, গাছটাতে থোকা জবাটা হয়েছে কি সুন্দর, আর বর্ণটাও কি সুন্দর লাল রঙের। ফুলটা দেখে কি ভালো লাগছে। আমাদের ফ্ল্যাট থেকে এয়ারপোর্ট খুব কম দূরত্বে হওয়ায় ফ্লাইট গুলোর ওঠানামা এরকম 2-3 মিনিট অন্তর অন্তর প্রায়ই আমাদের চোখে পড়ে। আর এই ফ্লাইট গুলো ছাদ কিংবা ব্যালকনি থেকে পুরো পরিষ্কার ভাবে বোঝা যায়। আসলে আজ মালিক কাকু সকালেই ফোন করে জানিয়েছিলেন যে তিনি আসছেন। তো আমাদের নতুন কিছু গাছ, সার এসবের প্রয়োজন কিনা। তো পিসি শাশুড়ি জানিয়েছিলেন হ্যাঁ, আমাদের কিছু গাছ, সার আর কিছু গাছের পরিচর্যা করা লাগবে, সেই জন্য এই কাকুকে আসতে বলা হয়েছিল। আসলে এই কাকু প্রায় আমাদের বাড়িতে 3-4 বছর ধরে নাকি আসছেন। আর যবে থেকে আসছেন তিনি আমাদের এই গাছগুলির পরিচর্যা করেন, কি করে কোন গাছে কতটা সার দেওয়া লাগবে, কোন সময় কোন গাছে ফুল ভালো হয়, কোন দিকে রাখলে কি গাছ ভালোভাবে থাকে, কোনটা ইনডোর প্ল্যান্ট, কোনটাতে কতটা আলো লাগবে, তিনি সবটাই আমাদেরকে গাইড করে দেন। আর সেই মতো আমরাও গাছগুলোর বাকি সময় পরিচর্যা করতে থাকি। দেখুন কি সুন্দর হলুদ হয়েছে, কিন্তু আর কিছুদিন রাখলে হলুদগুলো ভালো বেশ পরিপক্ক হয়ে যেত। আসলে এরাও তো পুরোপুরি বাচ্চারই মতন, এদের পরিচর্যা না করলে ফুল ফল ভালো করে পাবোই বা কি করে। দেখুন, বললাম না, এত পরিমাণে ফ্লাইট নামে যে 2-3 মিনিট অন্তর অন্তরই এরকম দেখা যায়। দেখছেন, একটু আগেই একটা গেল, আবার এখনই আর একটা ফ্লাইট যাচ্ছে। আজ ফ্লাইট গুলোকে দেখছি আর মনে মনে ভাবছি আমাকেও তো কিছুদিন পর আবার আমার গন্তব্যস্থানে ফিরে যেতে হবে। কেন কি, একে একে সব পুজো শেষ, সব এখানকার কাজকর্ম আমার প্রায় শেষ হয়ে গিয়েছে। দেখছেন গাছগুলো পরিচর্যা না পেয়ে কি অবস্থা। একই টবের মধ্যে লিলি, বেলি ফুল, কত রকমের গাছ। এদিকে হলুদ গাছের চারাটাও উঠে ওই জন্য ফেলে দিতে হলো, না হলে গাছগুলো কোনো কিছুই বাড়তে পারছিল না। আসলে প্রত্যেকটা আলাদা আলাদা গাছের জন্য আলাদা আলাদা সার আর আলাদা আলাদাভাবে নির্দিষ্ট পরিমাণে জলের দরকার হয়। একসঙ্গে যদি একই টবে লাগিয়ে রাখা হয় তাহলে কোনোটি ভালোভাবে বেড়ে উঠতে পারে না। দেখছেন কারি পাতা গাছটি কি সুন্দরভাবে বেড়ে উঠেছে। আমার তো দেখে মনে হচ্ছে গোটা গাছটিকে আমি তুলে নিয়ে চলে যাই। আসলে গুজরাটে আমরা যখন বাজার করি তখন 4 থেকে 5টি পাতা 35 টাকার বিনিময়ে বাজার থেকে আনতে হয়। সেই জন্য আজ মনে হচ্ছে যে যদি কিছুটা কাছে থাকতে পারতাম তাহলে কত ভালোই না হতো। ছাদের ওপর থেকে পুরো শহরতলিটাকে দেখতে কত সুন্দর লাগে। আর এখন তো সবেই কালীপুজো শেষ হয়েছে, 1 কি 2 দিন হলো, সেই জন্য আরো দেখতে এখন অনেক বেশি ভালো লাগছে। কেন কি, কালীপুজো শেষ হয়ে গেলেও জগদ্ধাত্রী পুজো এখনো শেষ হয়নি, তাই অনেকেই বাড়িতে বিল্ডিং গুলি থেকে লাইট গুলোকে এখনো সরায়নি। রাতের বেলা আরো চারিদিক বিভিন্ন রঙে এখনো সেজে উঠছে। আসলে বাঙালির 12 মাসে 13 পার্বণ কিনা, সেই জন্য। দেখুন, এই ছাদের উপর দাঁড়ালে গোটা শহরটাকে মনে হয় এক মুঠোর মধ্যে নিয়ে চলে আসা যাবে। আসলে ঠিক তেমনটাও নয়। আসলে সেই স্থানে পৌঁছাতে হয়তো 1 থেকে 1.5 ঘন্টা টাইম লেগে যাবে, কিন্তু এখান থেকে কত কাছে বলে মনে হচ্ছে। চলুন, দেখতে দেখতে অনেকটা সময় হয়ে গেল। মালিক কাকুর ওদিকে মাটি তৈরি করাও হয়ে গিয়েছে। এবার আস্তে আস্তে নিচের দিকে যায়। পিসিমণি সব সবজি পত্র কেটে দিয়ে হাতের সামনে গুছিয়ে রেখে এসেছিল। আর আমি সেই জন্য বললাম তুমি বরঞ্চ ওপরে থাকো, আজ রান্নাটা না হয় আমিই দেখে নেব। সেই জন্য তিনিও বললেন ঠিক আছে যাও, তাহলে তুমি আস্তে আস্তে করতে লাগো যতটা হয়। আমি তাই নিচে চলে আসলাম। নিচে চলে এসেই দেখি আজ হবে আলুর খোসা ভাজা আর ওলের তরকারি, সয়াবিনের তরকারি, চাটনি,
ডাল আর দেখি আর কিছু আছে কিনা। হ্যাঁ, উনি লাউটা কাটতে কাটতে চলে গিয়েছিলেন, তাই ভাবছি লাউটাও অর্ধেকটা মতো কেটে ওটাও রান্না করে নেব। প্রথমে আলুর খোসাটাকে আমি ভেজে নিচ্ছি। এটা আসলে সেরকম কিছুই নয়, ওই আলু ছাড়ানোর সময় গায়ের যে খোসাটা থাকে সেটা একটু মোটা করে কেটে নিতে হয়, তারপরে একটু ঝিরিঝিরি আকারে আলুর কুচির মতো করে কেটে নিতে হয়। কেটে নিয়ে ভালো করে 2-3 বার জলটাকে ধুয়ে ফেলে দিতে হয়। জলটাকে ঝরিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দিয়ে একটা কড়াইয়ে তেল গরম করে তার মধ্যে পারলে একটু কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা, একটু নুন, পরিমাণ মতন হলুদ দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তারপরে ওই আলুর খোসাগুলোকে দিয়ে দিতে হবে। ব্যাস, তাহলেই রেডি হয়ে যাবে আলুর খোসা ভাজা। আর ঘরে যদি সাদা তিল কিংবা পোস্ত থাকে তাহলে নামানোর আগে একটু ছড়িয়ে দিলেই এটা খেতে আরো অনেক সুস্বাদু হয়ে উঠবে। ওটা হোক, ততক্ষণে সাইডে আর একটা কড়াইয়ের মধ্যে আমি একটু তেল গরম করে নিয়েছি আর একটু পরিমাণ মতন লবণ আর হলুদ দিয়ে দিয়েছি। এটাতে আর একটাও তরকারি ভাবছি বসিয়ে দেব, তাহলে খোসা ভাজাটা রেডি হতে হতে ততক্ষণে আর একটা তরকারিও আমার অনেকটা হয়ে যাবে। ভাবছি আগে সয়াবিনের তরকারিটা করে নেব। সেই জন্য কড়াইয়ে একটু তেল গরম করে নিয়ে হলুদ আর একটু নুন দিয়ে দিয়ে তারপরে একটু গোটা জিরে দিয়ে দিয়েছি আর দিয়ে দিলাম দুটো এলাচ, একটু ফাটিয়ে নিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে নিলাম। নাড়াচাড়া করেই ওটা একটু গরম হতেই দেখলাম বাড়িতে একদম টমেটো শেষ হয়ে গেছে, সেই জন্য অগত্যা একটু টমেটো পিউরি দিয়ে দিলাম। টমেটো পিউরিটা দিয়ে দিয়ে একটু হালকা ভাজা ভাজা করে নেব, কেন কি এটাতে অলরেডি প্রিজারভেটিভ থাকে আর একবার এটা রান্না করে তবেই প্যাকেট অবস্থায় আসে, সেই জন্য ওটাকে অল্প রান্না করে নিলেই হবে। আর একটু থেতো করে রাখা আদা কুচিও দিয়ে দিলাম। আদাটা দিয়ে ওই 1.5 মিনিট মতন নাড়াচাড়া করতেই দেখুন প্রায় মশলাটা কষানো হয়ে গিয়েছে। এই পর্যায়ে মশলা থেকে বেশ ভালোভাবেই তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এই পর্যায়ে দুটো মতন তেজপাতা হাত দিয়ে ভেঙে সেটাকে দিয়ে দেব। তারপরে আগে থেকে সেদ্ধ করে রাখা আলু আর সয়াবিনটাকে এবার ঢেলে দেব। ঢেলে দিয়ে ওটাকে ভালোভাবে মশলার সঙ্গে মিশিয়ে নেব। যেহেতু আলু আর সয়াবিনটা আগে থেকেই সেদ্ধ করে রাখা হয়েছিল, সেই জন্য তরকারিটা হতে হয়তো আর খুব একটা বেশি টাইম লাগবে না। এরপরে আর 5 থেকে 7 মিনিট মতন টাইম লাগবে। একটু নাড়াচাড়া করে মশলাটার সম্পূর্ণ সয়াবিনের মধ্যে শুধু ঢুকতে টাইম দেব। ওদিকে দেখুন আমার প্রায় আলুর খোসা ভাজা রেডি হয়ে গেছে। এবার আস্তে আস্তে ওটাকে একটা পাত্রে নামিয়ে নিতে হবে। আপনারা যখনই দেখবেন আলুর খোসা ভাজাটা প্রায় বাদামি বর্ণের হয়ে গেছে, তখনই ওটাকে নামিয়ে নিতে পারেন। আমি আজকে আর এর মধ্যে কোনো পোস্ত কিংবা তিল দেব না, আজ এইভাবেই আমি নামিয়ে নেব। বাহ, বেশ ভালোই ঝরঝরে হয়েছে। এটাকে গরম ভাত বলুন আর যাই বলুন সবকিছুর সাথেই বেশ দারুণ লাগে খেতে। ওই কড়াইটা যেহেতু গরম ছিল তাই কড়াইয়ের মধ্যে একটু জিরে আর তেজপাতা আর কাঁচা লঙ্কা পেঁয়াজ ফোড়ন দিয়ে দিয়েই ওর মধ্যে সেদ্ধ করা ডাল ঢেলে দিলাম। আর এদিকে সয়াবিনটা হয়ে গেছে তাই ওর মধ্যে জিরে আর ধনে গুঁড়ো একসঙ্গে দিয়ে একটু আবার নাড়িয়ে চাড়িয়ে ফুটতে দিয়ে দিলাম। দেখুন ডালটা আগে থেকে সেদ্ধ করা আছে, সেই সেদ্ধ ডালটাই দিয়ে দেব, তাতে বেশি টাইমও লাগবে না। বাহ, সয়াবিনের তরকারিটাও বেশ হয়ে গেছে। একটু ঘি আর গরম মশলা দিয়ে এবার নামিয়ে নেব। আমার আবার বরাবরই এরকম নিরামিষ সয়াবিন খেতে বেশি ভালো লাগে। ডালটা যেহেতু আগে থেকে সেদ্ধ করা ছিল সেই জন্য খুব একটা বেশি হতে টাইমও লাগলো না। দেখুন ডালটা ফোড়ন দিতেই রেডিও হয়ে গিয়েছে। আর ওদিকে সয়াবিনটা নামিয়ে নিয়েছি। সয়াবিনটা নামিয়ে নিয়ে ভাবছি এবার ওল আর আলু যেহেতু সেদ্ধ করা আছে তাই একটু জিরে আর গোটা গরম মশলা ফোড়ন দিয়েই আমি একটু ওলের তরকারিটাও একেবারে করে নেব। যেহেতু এই ওলগুলো কোনোটাই দেশি ওল না, সবকটাই চাষের ওল, সেই জন্য ওলের তরকারি এখন আর করতে সেরকম কোনো ঝামেলা লাগে না। মানে ওই ধরুন টক দিতে লাগে না কিংবা সেগুলোকে ভিনিগারে ডুবিয়ে রাখতেও লাগে না। নর্মালি আলু আর ওল একসঙ্গে একটা প্রেসার কুকারে যদি আগে থেকে সেদ্ধ করে নেওয়া যায় তাহলেই ওটা আর কোনো ঝামেলা লাগে না। নর্মালি আপনারা যেভাবে অন্যান্য তরকারি যেমন আদা জিরে বাটা সহযোগে করেন সেরকম করে করেই তারপরে নামানোর সময় একটু ঘি গরম মশলা দিলেই ব্যাস সুস্বাদু তরকারি রেডি হয়ে যাবে। এই রান্নাগুলির কোনোটিই যদি আপনাদের খুব পছন্দ হয় তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, আমি আপনাদেরকে বলে দেব যে কোনটা কিভাবে করা যায়। প্রত্যেকটি তরকারি রান্নার পদ্ধতি যেহেতু নিরামিষভাবে করা হয়েছে সেহেতু চাইলেই আপনারা ঠাকুরের ভোগেও এই পদ্ধতি অবলম্বন করে করতে পারেন।
অবশ্যই খুব ভালো হবে আর ঠাকুরের ভোগেও আপনারা নিবেদন করতে পারবেন। এই কড়াইটিতে এবার লাউয়ের তরকারিটাও রান্না করে নেব। লাউয়ের তরকারিতে আমার আবার একটু বড়ি ফোড়ন দিতে বেশ ভালোই লাগে, সেই জন্য বড়িগুলোকে আগে বেশ ভালো করে তেলের মধ্যে ভেজে নিচ্ছি। বড়িগুলোকে একটু লাল লাল করে ভেজে নিয়ে একটা পাত্রের মধ্যে তুলে রেখে দেব। রান্নার পরে এগুলোকে হাত দিয়ে গুঁড়িয়ে ওপর দিক থেকে ছড়িয়ে দেব, তাহলে খেতে বেশ সুস্বাদু লাগবে। বড়িগুলো ভাজা হয়ে গেছে। ওই কড়াইয়ে যেইটুকু তেল ছিল ওই তেলের মধ্যেই পাঁচ ফোড়ন একসঙ্গে দিয়ে আর একটু তেজপাতা আর একটা গোটা কাঁচা লঙ্কা আর হলুদ দিয়ে আগে থেকে লবণ মাখিয়ে রাখা লাউটাও এর মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মশলাটাকে ভালো করে ওর সঙ্গে মিশিয়ে দেব। যেহেতু লাউটা লবণ জলেই ভালো করে ভিজিয়ে রেখেছিলাম, সেহেতু এই পর্যায়ে আমি লবণ দেব না। প্রায় তরকারিটা যখন 80% মতন সেদ্ধ হয়ে যাবে তখন একবার লবণ ভালো করে দেখে নেব যে কতটা হয়েছে, তারপরে আমি লবণ দেব। তরকারিটা সেদ্ধ হয়ে যাক, তারপরে আমি একটু চিনি দেব। এইদিকে ওলটাও আমার প্রায় রেডি হয়ে গিয়েছে। ওলটা নামিয়ে এবার চাটনিটা বসিয়ে দেব। আজকে চাটনিটা করব সম্পূর্ণ অন্যরকম ভাবে, মানে একটু আম, কামরাঙ্গা আর নামানোর সময় একটু ডালিম দিয়ে দেব। এটা ফ্রুট চাটনি ঠিক না, কেন কি ফ্রুট চাটনিতে আনারসও থাকে, আবার কখনো কখনো দেখেছি পেঁপেও ব্যবহার করা হয়। একটু পাঁচফোড়ন, একটা তেজপাতা আর একটা গোটা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি। আর হ্যাঁ, যদি ওই মালি কাকুর নাম্বার আপনাদের কারোর লাগে, অবশ্যই ডেসক্রিপশন বক্সে আমি ওই মালি কাকুর নাম্বার দিয়ে দেব। কোনো রকমের কোনো গাছ কিংবা গাছের যদি পরিচর্যা সম্পর্কে কোনো কিছু খোঁজ নিতে হয়, কিংবা কিভাবে কোন গাছ পরিচর্যা করতে হয়, কোন গাছ ইনডোর প্ল্যান্ট, কোন গাছ কোন সময়ে পুঁতলে সব থেকে ফল ভালো পাওয়া যায়, তাহলে ওই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন। উনি বাড়িতে গিয়ে গাছের কাটিংও করে দিয়ে আসেন, আবার চাইলে চারা কিংবা উনি ওরকম করে মাটি প্রিপারেশন করেও দিয়ে আসেন। আপনারা অবশ্যই ফোন নাম্বারটিতে যোগাযোগ করে নিতে পারবেন। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আজকে দুপুরের রান্নাও হয়ে গেল। এরপরে আজকে যেহেতু অনেকটা ওদিকে ছাদেও পিসিমণির পরিশ্রম হয়ে গিয়েছে, আর আমি যেহেতু ঘরে অনেকটা সময় একা ছিলাম, সেহেতু আজকে আর বেশি কথা বলবো না, আর আজকে আর বাইরেও আমাদের যাওয়া হবে না। আমার ব্লগগুলি আপনাদের কেমন লাগছে অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটি যদি নতুন কেউ দেখে থাকছেন, তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না, তাহলে নতুন ভিডিও আসলে সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। আপনারা যদি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন, তাহলে আমি নতুন ভিডিও আরো আপনাদের সঙ্গে শেয়ার করার উৎসাহ খুঁজে পাবো। দেখতে দেখতে আমার আজ দুপুরের রান্নাও প্রায় শেষের পথে। দেখুন, লাউ ঘন্টটাও হয়ে গিয়েছে। এবার একটু ধনেপাতা শুধু কুচি দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে। এতদিন ধরে যেহেতু শরীরটা ভালো ছিল না, তাই মুখে রুচি না থাকায় কিছু খেতেও ভালো লাগছিল না, সেই জন্য সেরকম একটা বিশেষ কিছু রান্না করা হয়নি। আজ শরীরটা বেশ অনেকটাই ভালো আছে, সেই জন্য আজ এত রকমের পদ একসঙ্গে রান্না করে রাখা হলো। আর কাল যদিও একটু অ্যাপয়েন্টমেন্ট নেওয়া আছে, হয়তো চোখের ডাক্তারের কাছে যেতে হতে পারে পিসিমণিকে নিয়ে, সেই জন্য আজকেই প্রায় অনেকটা রান্না করে রাখা হলো। যদি কালকে সময় না পাওয়া যায়, তাহলে কিছুটা কিছুটা করে তরকারি কাল নামিয়ে মাইক্রোওয়েভে গরম করে নিলেই হয়ে যাবে। চাটনিটা প্রায় হয়ে এসেছে, কিন্তু ডালিমটা এই পর্যায়েও দেব না। যখন চাটনিটা প্রায় শেষের পথে, নামানোর ঠিক 2-1 মিনিট আগে ডালিমটা দেব, কেন কি না হলে ডালিমটা পুরোপুরি গলে যাবে। এই যে ডালিমটা এই পর্যায়ে দিয়ে দিয়েছি, দেখছেন আমটাও কিরকম ভালোভাবে নরম হয়ে গিয়েছে। আজকের ব্লগটি তাহলে এই পর্যন্তই থাকলো। কালকে একটা নতুন ব্লগ নিয়ে আবার আপনাদের সকলের সামনে উপস্থিত হব। ভিডিওগুলো ভালো লাগলে একটা লাইক, কমেন্ট আর শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন।